আসসালামু আলাইকুম। আমি শাহজাহান, ফাউন্ডার অফ অ্যামাজন কেডিপি একাডেমি। আজকের আমাদের ফ্রি ওয়ার্কশপের ক্লাস হচ্ছে 6 নম্বর ক্লাস। 6 নম্বর ক্লাসের টপিক হচ্ছে কভার ডিজাইন। আমরা গত ক্লাসে দেখেছিলাম একটা কভার, একটা ইন্টেরিয়র কীভাবে মেক করতে হয়। একটা বুকের তো আমরা জানি একটা কভার ইন্টেরিয়র থাকে। তো ইন্টেরিয়র আমরা অলরেডি মেক করতে হয় আমরা জানতে পারছি। যদিও আমরা এক পেজ দেখছি, তো এক পেজ যদি বুঝেন তাহলে সব পেজগুলো আপনি নিজে করতে পারবেন। আর হচ্ছে আপনার একটা বুক 100 পেজ হোক বা 120 পেজ হোক, যত পেজই হোক, মানে ফাইনাল লুক 100 পেজ কমপ্লিট করার পরে মানে লুকসটা কেমন আসে ইনশাল্লাহ আমরা লাস্ট যখন একটা বুক পাবলিশ করব তখন ইনশাল্লাহ দেখতে পারবো। যেহেতু আমরা যে নিশ নিয়ে কাজ করতেছি ওই নিশ আমরা পাবলিশ করব এবং এই নিশ পাবলিশ করতে গিয়ে যা যা প্রয়োজন, টাইটেল, সাবটাইটেল, কভার, যা কিছু সব কিছু আমরা ওই নিশ অনুযায়ী আগাবো। তো চলেন আমরা আজকে যে ক্লাসটা সেটা হচ্ছে কভার ডিজাইন। তো কভার ডিজাইন নিয়ে যদি আমি একটু বলি, কভার ডিজাইন আপনার বুকের আমি মনে করি 40% না 50% প্লাস হচ্ছে আপনার ম্যাটার করে আপনার বুকটা সেল হবে কি না হবে না। একজন কাস্টমার তার একটা বুক সে পারচেস করবে কি না করবে না সেটার প্রথম ধাপ হচ্ছে সে আপনার কভার দেখবে। আমি স্ক্রিনটা শেয়ার করি। আশা করি স্ক্রিন দেখতে পারতেছেন সবাই। জি। তো আমি আমাদের যে নিশটা ছিল অ্যানিমাল কালারিং বুক ফর কিডস এজেস 4 থেকে 8, আমরা এটা দিয়ে রিসার্চ করবো যেহেতু এটা হচ্ছে আমাদের টাইটেল এবং এটা নিশ। এখন যদি আমরা সার্চ করার পরে এই যে প্রোডাক্টগুলো দেখি, যেমন এজ এ কাস্টমার হিসেবে আমি যদি কাস্টমার হইতাম, এই যে আমি এই যে নিশে যদি আমি কাস্টমার হইতাম তাহলে আমি এরকম সার্চ করে প্রথম কাজ হচ্ছে কি, যে এই যেগুলো দেখতে পারতেছি ডিসপ্লেতে সেগুলো হচ্ছে প্রত্যেকটা বুকের কভার শো করতেছে, ফ্রন্ট পার্ট শো করতেছে। তার মানে আমি একটা বুক ক্লিক করব, পারচেস করার আগে ক্লিক করব, প্রথম কাজ হচ্ছে আমার বুকটাকে আমার চয়েস হয়েছে কি না। আমি কাস্টমার হিসেবে চিন্তা করি, যেমন এই সবগুলোর বুকের মধ্যে যদি আমার এই বুকটা চয়েস হয় তাহলে আমি প্রথম কী করব, ওই বুকে ক্লিক করব। প্রথম কাজ হচ্ছে ওই বুকে ক্লিক করা, কারণ হচ্ছে দূর থেকে আপনার অডিয়েন্স আপনার কভার দিকে কিন্তু ক্লিক করবে, সে কিন্তু আপনার ইন্টেরিয়র দেখতে পারবে না। এই এই স্টেপে এসে সে আপনার কভার দিকে ক্লিক করবে। তো ওই কভারে ক্লিক করার পরে সে আসবে ইন ডিটেলস ভিতরে দেখবে। এই হচ্ছে কভার লুকস। তো কভার লুকসে আসার পরে সে কিন্তু দেখতে পারবে যে এটা দেখছে ফ্রন্ট পার্ট, এখন দেখবে সে ব্যাক পার্ট। তো ব্যাক পার্টের মধ্যে কিছু সিম্পল দিয়ে রাখছে, তো সে কিন্তু সিম্পল দিকেও কিন্তু চাইলে ডিসাইড করতে পারে যে তার বুকটা পারচেস করবে কি না করবে না। যদি সে পারচেস করার ইচ্ছা থাকে তাহলে আরও ডিটেলস দেখবে, সে ডেসক্রিপশন পড়বে ভালোভাবে, এই প্রোডাক্টটা কিসের জন্য, এই প্রোডাক্টটা কাদের জন্য, এই প্রোডাক্ট দিয়ে সে আসলে কি তার নিডের প্রয়োজন হয় কি না, সেটা কিন্তু তার এখানে এগুলো পড়লেই সে বুঝতে পারবে। তো একটা বুক সেল হওয়ার প্রথম ধাপ হচ্ছে তার কভার ডিজাইনে ভালো করতে হবে। যদি আপনার সেল ভালো করতে হয় তাহলে অবশ্যই আপনার কভার ভালো করতে হবে। তো এইটা আশা করি বুঝতে পারছেন যে এই যে সবগুলো শো করতেছে সেগুলো কিন্তু কভারের ফ্রন্ট পার্ট শো করতেছে। তো আপনি যদি বুক পাবলিশ করেন তাহলে কিন্তু আপনার ফ্রন্ট পার্টটা এখানে শো করবে। তো আপনার বুকটা সেল হবে কি না হবে না সেটা ডিপেন্ড করে আপনার কভারের উপর, কারণ কভার যদি ভালো হয় তাহলে কাস্টমার এসে ক্লিক করবে। ক্লিক করার পরে সে আপনার এই যে সিমুর, এই যে রিড মুর, এখানে ক্লিক করে আপনার দেখবে ইন্টেরিয়র কেমন হয়েছে। সে আবার রেটিংও দেখতে পারে, সাবটাইটেলে কী লেখছেন সেটাও দেখতে পারে। মানে বাকি সব কাজ হচ্ছে এর পরে, প্রথম কাজ হচ্ছে কভার। আচ্ছা, এখন আমরা চলি কভার কীভাবে মেক করতে হয়। আমরা কভার সম্পর্কে কিছু স্টেপ লিখে রাখছি।
একটা মিনিট। এখানে যে পয়েন্টগুলো লিখে রাখছি আমি, তো আমি চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিছু পয়েন্ট, ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো সেগুলো লিখে রাখার জন্য। প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে কেন কভার ডিজাইন গুরুত্বপূর্ণ। আশা করি এই উত্তরটা কিন্তু পেয়ে গেছেন, কারণ হচ্ছে আমি প্রথমেই বলে দিছি। তারপরেও আপনি কী লিখছি একটু বলে দিই। অ্যামাজন কেটিভিতে সফল হওয়ার জন্য আপনার বইয়ের কভার ডিজাইন খুবই গুরুত্বপূর্ণ। কভার হলো সেই প্রথম জিনিস যা একজন সম্ভাব্য ক্রেতা দেখে, তাই এটিকে অবশ্যই আকর্ষণীয় এবং প্রফেশনাল হতে হবে, যেটা আমি একটু আগে বললাম। পরের পয়েন্টটা হচ্ছে একটি সুন্দর কভার পাঠকদের আকৃষ্ট করতে সাহায্য করে। আপনি যদি সুন্দর কভার হয়, দেখুন আমি যে এই কভারটা আমি বের করছি, সাপোজ আমি যে এই কভারটা ক্লিক করে বের করলাম, তার মানে এতগুলো বুকের মধ্যে আমি এটা কেন ক্লিক করলাম, তার মানে এই কভারটা সুন্দর লাগছে, যেটা আমাকে আকৃষ্ট করছে যেটা ক্লিক করতে, তাই আমরা ক্লিক করলাম। তো এইটা হচ্ছে, যদি আপনার কভার সুন্দর হয় তাহলে কিন্তু একটা কাস্টমার কিন্তু আপনার বুকে ক্লিক করার সম্ভাবনা বেশি হয়। ওরা হচ্ছে কভার ডিজাইন আপনার বইয়ের ব্র্যান্ড বা থিম প্রকাশ করে। আপনি দেখেন এই যে বুকটা, তার একটা ব্র্যান্ড ভ্যালু আছে, তার যেহেতু এটা ব্র্যান্ড, সে এই ব্র্যান্ডকে আপনার প্রমোট করতেছে। তার বুক যেই পারচেস করুক না কেন, তার দূর থেকে দেখলে বুঝতে পারবে যে ও এটা তো অমুক ব্র্যান্ড। মানে আপনার যদি কভার ভালো হয়, একটা থিম মেনটেন করে কাজ করেন, তাহলে কিন্তু আপনার বুকটা কেউ দূর থেকে দেখলে বুঝতে পারবে যে এটা আসলে অমুক ব্র্যান্ডের। পরে হচ্ছে আকর্ষণীয় কভার বইয়ের বিক্রি বাড়ায়। এটা তো অবশ্যই, কারণ হচ্ছে যত বুক কভার যত সুন্দর হবে, তত আপনার বুক সেল হওয়ার সম্ভাবনা তত বেশি হবে। এই গেল কেন গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উত্তর। পরে হচ্ছে কভার ডিজাইনের প্রাথমিক কিছু ধারণা দিলাম, এখানে কিছু লিখে আছে। প্রথমত আপনার হচ্ছে একটা কভার মেক করতে হলে কী করতে হবে, রিসার্চ করতে হবে। একটা কভার মেক করার আগে অবশ্য রিসার্চ করতে হবে। কি রিসার্চ করতে হবে, আপনার নিশ বা ক্যাটাগরি জনপ্রিয় বইগুলো কভার রিসার্চ করুন। আপনি ওই নিশে, যেমন আমার নিশ হচ্ছে কি অ্যানিমাল কালারিং বুক ফর কিডস এজেস 4 থেকে 8। তো এই নিশে সবচেয়ে ভালো সেল হইতেছে বা কভার দেখতে ভালো ভালো রেটিং আছে কোন বুকে, আমরা এগুলো ওপেন করে করে আমরা তাদের কাছ থেকে আইডিয়া নেব সে বুক কীভাবে মেক করছে। যেমন এই বুকটা আমার কাছে ভালো লাগছিলো, তো যখন এই বুকটা আমি ক্লিক করে বের করছিলাম, তার মানে তার ভালো রেটিং আছে, ভালো সেলও হইতেছে। এরকম ভালো ভালো সেল হইতেছে বা ভালো রেটিং আছে, এরকম বুক কিছু ওপেন করে আপনি আইডিয়া নিতে পারেন তাদের তাদের কভারের মধ্যে কী টাইপের ফন্টস ইউজ করছে, কী ধরনের লেআউট তারা ইউজ করছে, ওইটা আইডিয়া নিতে পারেন। পরে হচ্ছে কেডিপি কভার ডিজাইনের জন্য সঠিক সাইজ নিশ্চিত করা জরুরি, কারণ আপনি যে বুকটা পাবলিশ করবেন, আপনার কম্পিটিটর রিসার্চ করে বের করতে হবে যে ওই নিশের সাইজ কেমন নিছে। যেমন দেখবেন কালারিং বুকের ক্ষেত্রে সবসময় 8.5x11 হয়। যেমন এই যে উনি সাইজ নিছে স্কোয়ার টাইপের 8.5x8.5। তার মানে আপনি দেখবেন 90% মানুষই কিন্তু 8.5x11, তার মানে যেটা ভালো সেল হইতেছে সবাই এইটাই সিলেক্ট করতেছে। তো অবশ্যই সাইজটা কিন্তু অবশ্যই রিসার্চ করে বের করতে হবে। পরে হচ্ছে আপনার টাইটেল। আপনার টাইটেল বলতে আপনার কভারে যে টেক্সটগুলো থাকবে সেটা হচ্ছে টাইটেল। ওই টাইটেলগুলো পরিষ্কার এবং সহজে পড়া যায় এমন ফন্টে হইতে হবে, যেহেতু এটা কিডস ফ্রেন্ডলি হতে হবে, কারণ যেহেতু এটা কিডসের জন্য বুক, তো অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে পরিষ্কার এবং সহজে পড়া যায় এমন ফন্ট রাখার চেষ্টা করবেন। ফোর হচ্ছে কালার। বইয়ের মুড এবং নিশ অনুযায়ী রং নির্বাচন করুন। আপনার বই কী টাইপের হবে, ওইটা কোন ধরনের কালার দিলে ভালো হবে, ওইটা আমরা রিসার্চ করে বের করবো ইনশাল্লাহ, প্র্যাকটিক্যালি একটু পরে দেখব। পর হচ্ছে টাইপোগ্রাফি। ফ্রন্ট স্টাইল আকর্ষণীয় এবং প্রাসঙ্গিক হওয়া উচিত।
টাইপোগ্রাফি বলতে আমরা যেটা ফন্টস নিয়ে আমরা কাজ করবো একটু পরে, আমরা দেখাবো ইনশাল্লাহ, এটা কোনো সমস্যা নেই। ওর হচ্ছে ডিজাইন করার সময় যেসব ভুল এড়িয়ে চলবেন, এখানে কিছু পয়েন্ট লিখে রাখছি। এগুলো হচ্ছে অ্যাডভান্স কথা, যেগুলো হচ্ছে অত্যাধিক টেক্সট ব্যবহার করবেন না। পরে হচ্ছে লো রেজুলেশনের ছবি ব্যবহার করবেন না। নিশের জন্য উপযুক্ত না এমন রং এবং স্টাইল এড়িয়ে চলুন। কভারকে খুবই জটিল বা সাধারণ করবেন না। এই কয়েকটা পয়েন্ট যদি আপনার মাথায় রাখেন, আর অবশ্যই তো আমরা প্র্যাকটিক্যালি দেখব একটা হাই কোয়ালিটি এবং কম্পিটিটিভ রিসার্চ করে কীভাবে একটা কভার মেক করতে হয়, আমরা একটু পরে দেখবো ইনশাল্লাহ। তো চলেন, আমরা প্রথম কাজ হচ্ছে আমরা একটা কভারের জন্য একটা টেমপ্লেট মেক করতে হবে, যেটা সাইজ নেওয়া যায়। তো টেমপ্লেট মেক করার জন্য একটা সাইট আছে, এটা কেডিপির মধ্যেই দিয়ে রাখছে তারা। কেডিপির মধ্যে যে সাইজটা আছে ওইটা আমি লিঙ্ক দিয়ে দিব। তো এটা হচ্ছে তাদের একটা সাইজ নেওয়ার একটা ওয়েবসাইট, এটা কেডিপির মধ্যেই। তো এই অপশনে আসার পরে আপনি বাইন্ডিং সিলেক্ট করবেন, পেপার ব্যাগ, ইন্টেরিয়র টাইপ হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, পেপার ব্যাগ হচ্ছে পেপার টাইপ হচ্ছে হোয়াইট কালার দিবেন, লেফট টু রাইট দিবেন, ইঞ্চিতে রাখবেন মেজারমেন্ট। হচ্ছে ট্রিম সাইজ, ইন্টেরিয়র সাইজ, এখানে একটা কভার মেক করার ক্ষেত্রে ডিপেন্ড করে আপনার ইন্টেরিয়র সাইজ কত পেজের। যেমন আমার ইন্টেরিয়র সাইজটা হচ্ছে 8.5x11, আমি সাইজ সিলেক্ট করলাম, করার পরে কত পেজের আপনার এই কভারটা হবে, যেহেতু আপনার ইন্টেরিয়র পেজের উপর ডিপেন্ড করে আপনাকে কভার সাইজটা দিবে। তো ইন্টেরিয়র পেজের আমি তুললাম 100 পেজ, যেহেতু আমি 100 পেজ মেক করছিলাম। ওকে, আমি ক্যালকুলেশন ডাইমেনশন দিলাম। ওকে, এটা আসলো। আসার পরে আমি এই যে একটা টেমপ্লেট আছে, টেমপ্লেটের মধ্যে কিছু সাইজ দিয়ে দিছে, আমি জাস্ট এই সাইজগুলো না কিছু করে আমি অনেক টেমপ্লেট ডাউনলোড করে নেব। এই সাইজ লাগা দরকার নাই, টেমপ্লেট ডাউনলোড করে দিলাম। সাইজটা ওপেন ডাউনলোড হোক। ওকে, এটাকে আমি ওপেন করলাম, ওপেন করার পরে ওই সাইজটাকে আমি আনজিপ করি। এটাকে আমি আনজিপ করলাম। ওকে, আনজিপ হয়ে গেছে। আনজিপ করার পরে এখানে 3টা ফাইল আছে, একটা হচ্ছে পিএনজি ফাইল, একটা হচ্ছে পিডিএফ ফাইল। আমরা ইলাস্ট্রেটরে কাজ করবো, তো আমরা পিডিএফ ফাইলটা ওপেন করব। পিডিএফ ফাইলটা ওপেন করলাম, ওপেন করলাম। ওকে, এই হচ্ছে টেমপ্লেটের মধ্যে যে এই পার্টটা হচ্ছে ফ্রন্ট পার্ট, আর এটা হচ্ছে ব্যাক পার্ট। তার মানে আমরা এই যে বারকোডের জায়গায় দিয়ে রাখছে, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, যেটা অ্যামাজনে শো করবে প্রথম পেজেই, আর এটা হচ্ছে ব্যাক পার্ট। তো আমরা এই ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টের যে বিষয়গুলো আছে আমরা এখন লাইন আউট করে নিব। লাইন মানে সেফ মার্ক আছে, এখানে ট্রিম সাইজ আছে, এগুলো আমরা একটা লাইন দিয়ে দেবো। যেমন এই সাইডে কন্ট্রোল R দিয়ে লাইনটা আমরা বসে নিলাম। এগুলো জাস্ট এই যে সেফ এরিয়া, যেটাকে বলা হয় সেফ এরিয়া, যাতে এই যে ইয়োর অরেঞ্জ কালার যে শেপগুলো আছে ওটার সিগন্যাল দেওয়া মানে হচ্ছে কি, যে আপনার অরেঞ্জ কালারের বাইরে যাতে কোনো আপনার টেক্সট ডিজাইন বা কোনো কিছু যাতে না বাইরে না যায়। তো আমরা একটু মার্ক করে নিলাম লাইন দিয়ে, যাতে আমরা এর বাইরে আমরা কোনো ডিজাইন বা কোনো ডিজাইন যেতে পারে, বলতে কোনো টেক্সট ইনফরমেশন যেটা বাইরে যেতে না যেতে পারে আর কি। ওকে, দিলাম। আমরা একটু লাইনটা দিয়ে নেই। ওকে,
তো আমরা সবগুলা আমরা অলরেডি মানে লাইন দিয়ে দিছি এবং ডিলিট করে দিই এগুলো। এই হচ্ছে আমার একটা আর্টবোর্ড। আর্টবোর্ডের সাইজ নেওয়া হয়ে গেছে, চতুর্দিকে আমার লাইন দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। তো এই সাইজটা এভাবে নিতে হয়। তো এই জায়গায় কিন্তু আপনারা ডিজাইন করবেন। এটা হচ্ছে ফ্রন্ট পার্টের ডিজাইন, এটা হচ্ছে ব্যাক পার্টের ডিজাইন। তো আমি অলরেডি কিছু মেক করে রাখছি, আর্টবোর্ড মেক করে রাখছি। আমি এটাতে করতেছি না, আমি এটাতে করবো। কাজ কিন্তু যেটা সেমই। তো এখানে একটা বুক কভার মেক করার আগে আপনাকে অবশ্যই যে নিশ নিয়ে রিসার্চ করতে হবে, যে আপনার যে প্রাসঙ্গিক কিছু নিশ, আপনার যে কম্পিটিটর যারা আছে তারা কীভাবে ইউজ করছে, কিছু বুক আপনি আইডিয়া নিতে পারেন। যেমন একটু আগে যেটা বুকটা দেখছিলাম সেটা হচ্ছে এইটা। মেবি আমি যদি এইটাকে ধরি, কিছু নিশ আছে, আমি জাস্ট কয়েকটা নিশের স্ক্রিনশট আমি নিয়ে নেব। যেমন এইটা, আমি এটার থেকে যে এটা কপি করি, ও অবশ্যই এটা 3D ডিজাইন করছে, এআই দিয়ে করছে। এটা আমরা এআই দিয়ে করবো না, আমরা চেষ্টা করব কাস্টম ডিজাইন করার জন্য। আমি কিছু এখানে স্ক্রিনশট রাখতে পারি আইডিয়ার জন্য, পাশে রাখতে পারি স্ক্রিনশট। ওরা হচ্ছে আপনি যদি এই জায়গায় আরও কিছু আছে বুক, যদি আমরা দেখি কি কি বুক ভালো সেল হইতেছে, কোনটা আপনার কাছে ভালো লাগতেছে, কভারগুলো দেখতে পারেন। একটা আইডিয়া নেবেন, আইডিয়া নেওয়ার পরে আপনি স্ক্রিনশটগুলো আপনার চোখের সামনে রাখবেন, যাতে কাজ করতে আপনার জন্য সহজ হয়। আমি এখান থেকে আইডিয়া নেওয়ার জন্য এটা নিতে পারি, যেহেতু ভালো সেল হচ্ছে। যার কভার ডিজাইন যত বেশি ভালো হবে তার সেল তত বেশি হবে। এটা নিতে পারি। আচ্ছা, জাস্ট এই কয়েকটা নিলাম, কয়েকটা থেকে আইডিয়া নিয়ে আমি কভার মেক করব। তো কভার মেক করার জন্য অবশ্যই আপনাকে আগে খুঁজে বের করতে হবে ডিজাইন। আপনি নিজে করার আগে, প্র্যাকটিক্যালি ডিজাইন করার আগে মাথায় আগে ডিজাইন করে নেবেন। এটা কীভাবে বললাম, অনেকে প্রশ্ন করতে পারেন মাথায় কীভাবে ডিজাইন করে। মাথায় বলে আপনার ব্রেইনের মধ্যে আপনি আগে একটা থিঙ্কিং করে রাখবেন, যে আমি ওই ডিজাইন দেখবেন, দেখার পরে একটা ডিজাইন দেখার পরে একটা আইডিয়া জেনারেট করবেন যে আমি কীভাবে মেক করতে পারি। এখানে তো আপনি প্র্যাকটিক্যাল ডিজাইন করবেনই, কিন্তু আগে ডিজাইন করবেন আপনার ভিতরে, আপনার মাথার ভিতরে, আপনার ব্রেনের ভিতরে আপনি ডিজাইন করবেন যে আপনি এই ডিজাইনটা কীভাবে দেখতে চান। আগে থিঙ্ক পরে হচ্ছে কাজ। এখন আমি চিন্তা করতেছি যে আমি এই ডিজাইনটা ওইভাবে দেখতে চাই, ওইভাবে দেখতে চাই। ওই যেভাবে দেখতে চান ওইভাবে আপনি কাজ করবেন। মানে আরবোর্ডে আইসে আপনি এটা কোন জায়গায় কী বসাইলে হয়, কী হয় না হয়, এইগুলো না বাইবে আগে থিঙ্কিং করবেন যে আপনি ডিজাইনটা কীভাবে দেখতে চান, আপনার সামনে ডিজাইনটা কীভাবে আপনি সাজাইবেন। আপনার আগে মাথার মধ্যে আগে সাজান, পরে আপনি প্র্যাকটিক্যালি সাজান। তো আমি অলরেডি আমার কয়েকটা ডিজাইন দেখার পরে হয়তো আমার কিছু আইডিয়া চলে আসছে। আর আমার আইডিয়া আসলে কভার না দেখলেও আমার আইডিয়া চলে আসে এমনিতে, যেহেতু কাজ করতে করতে আমার অভ্যস্ত হয়ে গেছে। আমার কোনো কভার দেখতে হয় না, কোনো নিশ আমাকে বললেই আমি ওই নিশে আলহামদুলিল্লাহ ডিজাইন করে দিতে পারবো আইডিয়া ছাড়াই। মানে যদিও আমার আইডিয়া ছাড়া দিলে এমন না যে আমার আইডিয়া ছাড়া দিলে আমার ডিজাইনটা খারাপ হবে, এমন না। ডিজাইন অবশ্যই আপনার কম্পিটিটিভ চাইতে ভালো হবে, কারণ আমি ওই জায়গায় আসছি মানে করতে করতে, ডিজাইন করতে করতে আমার একটা অভ্যাস হয়ে গেছে। না আমি যাই করি আমার আইডিয়া নিতে হয় না। তো জাস্ট আপনাদের ধারণা দেওয়ার জন্য আমি বললাম যে ডিজাইনগুলো আপনারা দেখবেন, আইডিয়া জেনারেট করবেন। যদি মাথায় না আসে একটু আরও দেখবেন, এভাবে দেখে একটা আইডিয়া নেবেন। তো আমি আইডিয়া নিয়ে আমি কিছু মাথায় কিছু আইডিয়া ছিল, আইডিয়া নিয়ে কিন্তু আমি এই যে ভেক্টরগুলো, এই ভেক্টরগুলো অলরেডি আমি কালেক্ট করছি। এগুলো কই থেকে কালেক্ট করছি আমরা বলতেছি। এগুলো সম্পূর্ণ হচ্ছে ফ্রিপিক থেকে নেয়া। আপনারা যদি অ্যানিমাল কালারিং পেজ বা অ্যানিমাল ভেক্টর লিখে সার্চ করেন, আমি এরকম কিছু ভেক্টর পাবেন। এরকম ভেক্টর থেকে আমি যে কনভার্ট করছি, এগুলো কালারিং পেজ থেকে কনভার্ট করছি কালারফুলে। তো আপনারা চাইলে কিন্তু এভাবেই খুঁজে বের করতে পারবেন। এখানে যদি আপনি কালারিং পেজ লিখে সার্চ করেন, কালারিং
পেজ লিখে সার্চ করেন, দেখবেন অনেকগুলো কালারিং পেজ আসবে এখানে। তো যেগুলো আপনার অ্যানিমাল যেটা রিলেটেড, আপনার নিশ রিলেটেড, এগুলো ডাউনলোড করে আপনারা নিজের মতো ইউজ করতে পারবেন। কীভাবে? আপনি হুবহু ইউজ করার দরকার নেই, আপনি এখানে কালার কম্বিনেশন সব কিছু চেঞ্জ করে নিলে হয়তো আপনার এটা ইউনিক হয়ে যাচ্ছে। যেমন আমি এই যে যেমন এইটাকে আমি, এইটা ছিল এরকম, এরকম থেকে আমি এরকম করছি, তার মানে এটা আমার একটা ইউনিক হয়ে গেল আর কি। তো আমি এখন ইউজ করব। তো প্রথমত হচ্ছে কিছু ব্যাকগ্রাউন্ড নিতে হয়। তো ব্যাকগ্রাউন্ডটাই কিন্তু সেম, আপনি যদি এখানে কিডস ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করেন ব্যাকগ্রাউন্ড পাবেন। আমি সময় বেশি লাগবে বিধায় আমি আগে থেকে আমি আধা ঘন্টা সময় নিয়ে এগুলো বের করে রাখছি, যাতে আপনাদের সময় যাতে নষ্ট না হয়, দ্রুত করা যায়। তো সেক্ষেত্রে আমি এটা আগে থেকে ডাউনলোড করে রাখছি। আপনারা ওইভাবে জাস্ট ওই ইয়াতে আইসা, ফ্রিপিকে আইসা কিডস ব্যাকগ্রাউন্ড বা কিডস কালারিং পেজ এগুলো সার্চ করলে কিন্তু এগুলো পেয়ে যাবেন। মানে যেটা প্রয়োজন আর কি, আপনি যে ডিজাইন করবেন, যে এলিমেন্টগুলো প্রয়োজন সেটা সার্চ করলে পেয়ে যাবেন। তো আমি অলরেডি কিন্তু ব্যাকগ্রাউন্ডও লিখে রাখছি, ব্যাকগ্রাউন্ডটা আমি দিয়ে রাখছি, আমি কালেক্ট করে রাখছি। তা আমি এই খবরের মধ্যে আমি এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব। তো আমি ব্যাকগ্রাউন্ডটা যদি আমি দেই, এটাকে সাইডে দিলাম, ওকে। তো এটাকে লক করে দিলাম। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, আমি ব্যাকগ্রাউন্ডে ইউজ করবো এটা। ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই দুইটা জিনিস আমি অ্যাড করেছি এক্সট্রা করে ইউনিক করার জন্য। তো এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ইউজ করার পরে কাজ হচ্ছে আমি কিছু প্রাসঙ্গিক কভার রিলেটেড কিছু ভেক্টর ইউজ করব। সেটা হচ্ছে আমি যদি এইটা বা এটা ফিল্ড নিয়ে আসছি, আমি ফিল্ডগুলো ইউজ করব, দেখি কোনটা ভালো হয় ইউজ করলে। এটা দিকে ইউজ করে এটা ইউজ করে কেমন লাগে, আর এইটা বের করে দেখি এটা ইউজ করে কেমন লাগে। আচ্ছা, এটা আমরা ইউজ করব, দেখি ভালো নাহলে চেঞ্জ করবো, অবশ্য সমস্যা নেই। এটা নিচে রাখি, আর এই পেজটাকে আমি এটাকে ব্যাক পার্টে রাখলাম, ওকে। এটা Ctrl+2 দিয়ে লক করে নিলাম, Ctrl+2 দিয়ে লক করে নিলাম। আর এই যে মাঝের যে ইয়াটা আছে, এটাকে বলা হয় স্পাইন। বুকের যে মাঝের যে অংশটা আছে সেটাকে স্পাইন বলা হয়। স্পাইনটা যদি আমি এটা পরে দিব না, সমস্যা নেই, আগে ডিজাইন করে নেই। তো এটার টাইটেল হচ্ছে অ্যানিমাল কালারিং বুক ফর কিডস এজেস 4 থেকে 8, যেটা আমরা রিসার্চ করেছিলাম। তো আমরা এটাকে সাজাই, দেখি কীভাবে সাজানো যায়। আমরা আগে ফন্টস সাজাবো। ফন্ট সাজানোর জন্য আমরা কিছু ফন্ট সিলেক্ট করতে পারি। কি টাইপের ফন্ট দিতে পারি, যদি সবগুলা ফন্টসকে আমরা আগে আপার কেস করে নেব। আমি আপার কেস করে নিলাম। কি টাইপের ফন্টস দিতে পারি দেখি একটু, এটা দিয়ে দেখি, এটা দিয়ে যদি ভালো হয় তাহলে রাখবো, না হলে রাখবো না। আর আমি এখানে কিছু ভেক্টর যেগুলো আমার প্রয়োজন মনে করতেছি আমি ডাউনলোড করে রাখছি, যদিও একটু সময় লাগছে, আধা ঘন্টা সময় মতো লাগছে। আমি সবগুলো ডাউনলোড করে রাখছি। এখানে পাশে আবার কালার দিয়ে রাখছি, আমি কোন কালারটা ইউজ করব আমার টেক্সটের মধ্যে, এই কালারটা দিয়ে রাখছি। এখন আমি যেহেতু আমার টাইটেল হচ্ছে এইটা, আমি জাস্ট এখানে যে বসায় দিব টাইটেলটা, কালারিং বুক, ওকে। আমার এই জায়গায় টাইটেল বসাই দিলাম অ্যানিমাল কালারিং বুক। আচ্ছা, পরে প্লেসমেন্টগুলো পরে ঠিক করবো, এখন আগে জাস্ট ভেক্টরটাকে বসায় নিই। ঠিক আছে, এটা। আচ্ছা, আমার এইগুলো আমি নিচে দিব, নিচে আমি কোনো এক জায়গায়, এই জায়গায় নিচে কোনো একটা জায়গায় দিব এগুলো। আচ্ছা, এগুলো আমি পরে এগুলো করি, আগে এখন আমি অ্যানিমাল বা ভেক্টরগুলো আমি বসাই, দেখি কোন জায়গায় কী বসাইলে ভালো হয়। তো আমার যেহেতু একটা টার্গেট ছিল এইটা দিয়ে ডিজাইন করব, দেখি এটা দিয়ে কি হয়। এইটা এই জায়গায় বসাবো, দেখি এটা জায়গায় বসাইলে কেমন হয়। যদি এটা অ্যানিমাল রিলেটেড কোনো কিছু দিতে হবে অবশ্যই। আমি ওকে বসাইলাম এটা জায়গায়। আর কি দিতে পারি,
আর কি এই যে এগুলোর দিকে এই জায়গায় বসায় এগুলো একটা কালার পেন্সিল, এগুলো দিয়ে কালার করে এগুলো এই জায়গায় বসাইলাম। পরে হচ্ছে আপনার কি দিতে পারি, ভেক্টরগুলো, ওকে, এগুলো বসাইলাম। পরে এগুলো দেখি এই জায়গা দিয়ে, এগুলো দেওয়ার পরে এটা দিতে পারি এই জায়গায়। ডিজাইন যদি মাথায় থাকে, মানে ডিজাইন যদি আপনি মাথায় করে রাখেন, তাহলে কিন্তু প্র্যাকটিক্যালি ডিজাইন করতে সময় লাগে না। জাস্ট ওই যে মাথায় ডিজাইনটা অনুযায়ী আপনি বসাই দিলেন, ভেক্টরগুলো কালেক্ট করে বসাই দিলেন। আমি ভেক্টরগুলো কালেক্ট অনেক সময় লাগে, তবে আমি যেহেতু বলে দিলাম প্রসেসটা, আপনি আশা করি পারবেন। যদি আপনারা বলেন যে আমরা সময় দিতে পারবো, লাইভে আপনারা আমাকে দেখান কীভাবে রিসার্চ করতে হয়, তাও দেখাইতে পারবো। তো যেহেতু অনেকের সময় নেই, যার কারণে আমি আগে ডাউনলোড করে রাখছি এগুলো। এটা এইভাবে রাখলাম। এই জায়গাটা ফাঁকা লাগতেছে, এই জায়গায় কী দিতে পারি দেখে একটু, এই জায়গায় কী দিতে পারি, এই জায়গায় কী দিতে পারি, হ্যাঁ এই জায়গায় আমি এটা বসাই দিতে পারি, এইটা। আর হচ্ছে এই জায়গায় দিব এইটা, ঠিক আছে। এইটা দিব এই জায়গায়, ওকে। এগুলো দিব এই জায়গায়, আর এগুলো দিব এই জায়গায়। এগুলারে এখানে বসাই দিই, দেখি কীরকম হয়। ওকে, এটা এটা একটু উপরে উঠে গেছে। এটাকে একটু উপরে উঠে দিতে পারি, উপরে উঠে দিতে পারি, ওকে। স্ক্রিন দেওয়া যাচ্ছে না, ওকে। তো এটারে একটু উপরে উঠে দিতে পারি, ওকে। অ্যানিমালটা তো হাইলাইট হবে, এটারে এই জায়গায় রাখতে পারি। স্ক্রিন দেখা যায় সবার? হ্যালো, কে একজনের শিওর করবেন স্ক্রিন দেখা যায় কিনা? ঠিক আছে। তো আমার টাইটেল হচ্ছে অ্যানিমাল কালারিং বুক ফর কিডস এজেস 4 থেকে 8। আচ্ছা, আমরা এখন টেক্সটের কালারটা দিই। টেক্সটের কালার কি দিব, আমি এটা দিলাম, ওকে। এটার কালার আমি ইয়েলো কালার দিই, ঠিক আছে। আর এটাকে একটু ছোটো করব, ওকে। এটাকে আমি অবজেক্ট থেকে অফসেট পাথ দিয়ে আমি 2 পিটি দিব, 2 পিটি রাউন্ড, ওকে। পরে পাথ ফাইন্ডার দিয়ে 0 দিলাম, Ctrl+X, পরে হচ্ছে Ctrl+V। এটার কালার দিব এই কালার, ওকে। এটাও সেমভাবে পাথ থেকে অফসেট পাথ দিলাম, Ctrl+X, Ctrl+V, ঠিক আছে, দিলাম। কতজন আছেন জয়েন?
সবাই তো বুঝতেছেন না? সাউন্ড ক্লিয়ার? আচ্ছা, যাই হোক। তো এটা করলাম, করার পরে আরও কি কি দিতে পারি, যেমন এই জায়গা ফাঁকা রয়ে গেছে, এই জায়গা ফাঁকা রয়ে গেছে, আমি কি কি দিতে পারি এই জায়গা থেকে? যদি আমি নিয়ে আসি আর কি দিতে পারি দেখি একটু। এই জায়গায় এইটা দিতে পারি, এটা ক্লোড দিব। ওকে, এই জায়গায় দিতে পারি এটা, আর এই জায়গায় দিব একটা, এই জায়গায় একটা দিব, আর এই জায়গায় দিব একটা। এটাকে একটু ঘুরে দিই। ওকে, আর কি দিব, এটাকে একটু নিচে দিয়ে দেই, দেখি কীরকম হয়। এটাকে একটু উপরে উঠে দেই। ওকে, এটাকে নিচে দিলে মনে করবে যে পাখিটা এটা দিয়ে সাথে খেলতেছে। ওকে, আচ্ছা, এখন তো একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমি এগুলো কোথায় বসাবো দেখে একটু। ভুল না অবশ্য, এটা আমি এটা প্লেস করে নিব, এটারে একটু উপরে উঠে নিব আর কি। ওকে, এটাকেও সেমভাবে একটু উপরে উঠে নিব, এটাকেও একটু করে নেব। সবগুলোকে একটু উপরে উঠে নিলে একটু জায়গাটা বের হয় আর কি। উপরে উঠে নিব। ওকে, এটাকে উপরে উঠে নিব। ঠিক আছে, আর এটাকেও আমি উপরে উঠে নিব, যেহেতু আমার জায়গার প্রয়োজন আমি জায়গা বের করে নিলাম। এটাকে উপরে উঠে দেবো, এটাকে উপরে উঠে দেবো। এখন এটাও আমি এটাকে উপরে উঠাইতে হবে, এটাকে উপরে উঠাতে হবে। আচ্ছা, এটা আমি একটু পরে দিই। আমি এই জায়গাটা শেপ দিব, শেপ দিয়ে আমি একটা এই যে টেক্সটগুলো লেখার বসানোটা জায়গা বের করে নেব। ওকে, আমি এটাকে একটু করে দিলাম। ওকে, ঠিক আছে। আর এটার কালার দিতে পারি, এই কালার দিব, অথবা এই কালার দিতে পারি, সমস্যা নাই। আর এই জায়গায় একটা স্পাইন দিতে হবে, স্পাইনটা আমি দিলাম, এটা হচ্ছে স্পাইন। স্পাইনের কালারটা দিলাম এটারই একটু নিচে নামা দিলাম। ওকে, এটাকে একটু ভিতরে ঢুকিয়ে দিলাম। আর এটাকে উপরে উঠে দিলাম, সরি, এটাকে আমি উপরে উঠে দিলাম, এসবগুলোকে ধরে আমি উপরে উঠে দিলাম। ঠিক আছে, এখন যে টেক্সটগুলো বসাবো ফর কিডস এজেস, এটার দিকে এই জায়গায় বসায় কেমন হয়। আচ্ছা, এটাকে আমি একটা মাথায় একটা আইডিয়া আসছে, দেখি এরকমটা কাজে লাগে কিনা, আমি ট্রাই করে দেখি। এটাকে একটু বড় করে নেব। ওকে, আইডিয়াটা হচ্ছে এরকম, এটাকে আইডিয়াটা আমি এটাকে ছোটো করে নিব, একটা নিলাম, পরে আরেকটা দিলাম এই জায়গায়। আচ্ছা, এখন এইটাকে ধরে আমি রাউন্ড করে দেবো, জাস্ট রাউন্ড। এটাকে ধরে সেমভাবে রাউন্ড করে দেবো। রাউন্ড করে দেওয়ার পরে এটার পিছনে একটা শেপ দিব, যাতে একটা শেডের মতো হয়। সেমভাবে এটারও একটা পিছনে শেড দিব, শেডের মতো হয়। এটা আর হচ্ছে এটা, এটাকে একটু পিছনে ফেলাই দিই। আর এটা কালারটা একটু ডার্ক করব। ওকে, এটা বেশি ডার্ক হয়ে গেছে, আর একটু লাইট হবে। ওকে, একটা শেপ আসছে আর কি, তো এই জায়গায় শেপটা জায়গায় থাকুক, সমস্যা নাই। এই যে একটা ফাঁকা অংশ দেখা যেতেছে, এটার মধ্যে আমরা একটা কি দিতে পারি,
এটাকে আমরা একটু নিচে দিয়ে দিই, টান দিয়ে নিচে দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে, দিলাম। এখন আমি যে 4 কিডস এটা এই জায়গায় বসাইলাম, আর হচ্ছে এজেস 4 থেকে 8 এটা এই জায়গায় বসাইলাম। আর এই ফন্টসগুলো আমার কাছে এখানে ভালো লাগতেছে না, দেখি অন্য কি ফন্টস আছে, অন্য কি ফন্টস দেওয়া যায় দেখি একটু। আর এটাকে আমরা রাখতে পারি, ওই টাইটেল কেজ রাখতে পারি, দেখি টাইটেল কেজ রেখে কী হয়। হ্যাঁ, টাইটেল কেজ রাখতে পারি, এটা ভালো লাগতেছে। মানে কিডস ফ্রেন্ডলি যে ফন্টসগুলো সেগুলো আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। এটাকেও সেম সাইজে দিব। ওকে, আর মাথায় রাখতে হবে যে এই যে লাইনটা আছে এই লাইনের বাইরে যাতে কোনো টেক্সট না যায়, টেক্সট গেলে কিন্তু আপনার এটা ড্রাফটে ফেলাই দিবে। কারণ হচ্ছে এটা প্রিন্ট হওয়ার পরে কাটিং করবে, কাটার পরে যদি কোনো টেক্সট এটার মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু এটা ওরা এমনিতে এটাকে আপনার ড্রাফটে ফেলাই দিবে আর কি, যেটা মিসলিড হয়েছে বা আপনার কোনো জায়গায় মিস্টেক করছেন ওটা ইমেল করে বলে দিবে বা ড্রাফটে ফেলাই দিবে। আচ্ছা, এই টেক্সটের কালারগুলো হচ্ছে আমি দিব হোয়াইট কালার, দেখি হোয়াইট কালার ইউজ করে। ওকে, তো এটা ভালো লাগতেছে। আচ্ছা, এখানের মধ্যে প্রাসঙ্গিক কিছু আমি যে এগুলো রাখছিলাম এগুলো দেখি দিয়ে এগুলো কোন জায়গায় দেওয়া যায়। এনে দেবো একটা, সবগুলোকে উপরে উঠে নেই, এনে দেবো একটা, এই জায়গায় একটা। মানে একটা কভারে যত সময় দিবেন তত আপনার কভারটা সুন্দর হবে আর কি, এইটাই। যত সুন্দর করবেন তত আপনার ডিজাইনটা গর্জিয়াস হবে। এখন পিছনের পেজে কি দিতে হয়, পিছনের পেজের মধ্যে জাস্ট আপনি এই যে ফিল্ডটা বসায় দিবেন। ফিল্ড ফিল্ড না দিলে সমস্যা নাই, তো ফিল্ড দিলে দিতে পারেন। ফিল্ড দিলেন, ফিল্ড দিয়ে আপনার ওই জায়গায় একটু রাউন্ড করে দিলেন, এটাকে উপরে উঠে দিলাম। ঠিক আছে, এটাকে এই জায়গায় ফিল্ড দিয়ে আপনার এখানে কিছু কভার দিতে পারেন, কভার সরি ইন্টেরিয়র পেজ, আপনার ইন্টেরিয়র কিছু সিম্পল পেজ দিতে পারেন এই জায়গায়। যেমন এটা হচ্ছে আপনার ইন্টেরিয়রটা স্যাম্পল, মনে করেন এটা ইন্টেরিয়র পেজ। আমি এটাকে একটু ড্রপ শ্যাডো দিয়ে দিই, ড্রপ শ্যাডোর মধ্যে কি দিব, 3 3। ওকে, মনে করেন এটা ড্রপ শ্যাডো দিয়ে, এটা হচ্ছে আপনার একটা ইন্টেরিয়র পেজ আর এটা হচ্ছে আপনার একটা ইন্টেরিয়র পেজ। সাপোজ আমি বলে দিলাম আর কি, এখানে আপনি ইন্টেরিয়র পেজ বসাই দিলেন, পরে একটা পেজ দিলেন এই জায়গায়। মনে করেন একটা ইন্টেরিয়র পেজের 3টা পেজ দিলেন এই জায়গায়, দেওয়ার পরে আপনি এখানে লিখে দিতে পারেন সিম্পল, কোনো কিছু লিখে দিতে পারেন, জাস্ট এটাই। তো মোটামুটি আমার কভার ডিজাইনটা দেখি আর কিছু আছে কিনা ইউজ করার। ভালো লাগতেছে, আমার কাছে মনে হইতেছে ভালো লাগতেছে, যেগুলো কভার দেখছি এই জায়গায় সবগুলো থেকে আমার কাছে ভালো লাগতেছে। তো আমি ফাইনাল লুকসটা দেখার আগে আমি আগে সেভ করে নেই। সেভ করতে হবে, আমি প্রথমত হচ্ছে সেভ করবেন আপনি এআই ফাইল, যাতে আপনার কখনো এডিট করার প্রয়োজন হলে আপনি এডিট করতে পারেন। আমি এই ফাইলটা সেভ করি। ওকে, এই ফাইল সেভ করলাম, করার পরে পরের কাজ হচ্ছে পিডিএফ সেভ করা। আপনার যেহেতু কেডিপির মধ্যে পিডিএফটা আপলোড করবেন, তাহলে আমি পিডিএফটা সেভ করে নিলাম। এটা হচ্ছে প্রিন্ট ভার্সন ফাইল, এটা আপনি জাস্ট আপলোড করলেই কিন্তু ওটা অ্যামাজনে পাবলিশ হয়ে যাবে। ওকে, দেখি লুকসটা কেমন হয়েছে। নেক্সট ক্লাসের এটা
আচ্ছা, এটা হচ্ছে কভার ফাইনাল লুক। আচ্ছা, আর একটা কাজ বাকি রয়ে গেছে, সেটা আমরা এখন দেখাইতেছি। এখন একটা বুকের কভার ডিজাইন করার পরে ফাইনাল লুকস সব কিছু রেডি করার পরে কালার কম্বিনেশনটা দিয়ে নেবেন। আমি একটা কালার দিতে হলে অবশ্যই আপনাকে ফটোশপ অন করতে হবে। ফটোশপ অন করতেছি। এখন আপনাদের কাছে কেমন লাগছে কভারটা? কভার আপনার কাছে ভালো লাগছে? শুধুই কি ভালো লাগছে? খুবই সুন্দর বিষয় না, খুবই সুন্দর তখনই হবে যখন আপনি করতে পারবেন। এখন এই যে কভারটা, এখন আমি যে কভারটা অলরেডি কাজ করলাম, আমার সর্বোচ্চ সময় লাগছে কত মিনিট? 15 থেকে 20 মিনিট সময় লাগছে, বা সর্বোচ্চ 25 মিনিট। কিন্তু দেখা গেছে আপনি করতে গেলে লাগবে সময় 2-2.5 ঘন্টা সময় লাগবে, আর বেশিও লাগতে পারে। তো সেক্ষেত্রে আপনি এখানে নার্ভাস হওয়ার কিছু নাই, কারণ আমি এখানে আস্তে আস্তে আমার সময় লাগছে প্রায় 7 বছরের মতো। তো আপনারও এরকম বিগিনার হিসেবে আপনি আইসা তো ভালো এক্সপার্টের লেভেলে ডিজাইন করতে পারবেন না। তো অবশ্যই আপনাকে ধীরে ধীরে সময় দিবেন, ডিজাইন করবেন, দেখবেন আপনার এক পর্যায়ে আইসা আপনি ভালো ডিজাইন করতে পারতেছেন। আচ্ছা, এখন আসি কালার কম্বিনেশন নিয়ে একটু কাজ করি। এই যে ফাইলটা আমি ওপেন করলাম, পিডিএফটা আমি ফটোশপে নিয়ে আসলাম। ফটোশপে নিয়ে আসার পরে এখানে সব কিছু ঠিক থাকবে, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আপনি এখানে জাস্ট শুধু কালারটা একটু কম্বিনেশন, কালারটা একটু হাইলাইট করবেন আর কি। যেমন আমি এখানে যদি আমি অটো কন্ট্রাস্ট দিই, দেওয়ার পরে লেভেলটা যদি বাড়ায় নেই, জাস্ট লেভেলটা দেওয়ার পরে এই জায়গাটা বাড়ায় নিলাম। ওকে, লেভেলটা বাড়ায় নিলাম, ঠিক আছে। ওকে, পরে হচ্ছে হাইলাইটটারে একটু, না হিউ স্যাচুরেশন। ওকে, এখন দেখেন তো একটু আপনার কাছে কোনো চেঞ্জেস মনে হয়? যেমন এই পূর্বের যে ডিজাইনটা ছিল সেটা হচ্ছে এইটা, এইটা ছিল আগের, এখন কালার করার পরে এটা হচ্ছে এইটা, একটু হাইলাইট হয়েছে না? এটা এটা ছিল এটা, পরে হচ্ছে হাইলাইট হচ্ছে এইটা। তার মানে হাইলাইট করার মানে কি? হাইলাইট করার কেন আপনি হাইলাইট করবেন? অ্যামাজনের মধ্যে যে আপনি প্রোডাক্টগুলো দেখবেন, দেখবেন সবগুলা বুক, এখানে অনেকগুলো বুক আছে। এখন কাস্টমার কোন বুকে বেশি ক্লিক করে, যে বুকটা তার চোখে বেশি ফোকাস হয়। এখন কোন বুকগুলো বেশি ফোকাস হয়? যে বুকগুলোতে বেশি হাইলাইট হয়, কালার হাইলাইট হয়। যেমন দেখেন এই যে বুকটা, এই যে প্রাসঙ্গিক আরও যে বুকগুলো আছে, এই যে বুকটা, এই বুকটা কিন্তু কালার না। এই যে সাপোজ দেখেন এই বুক আর এই বুক, এটার মধ্যে কোনটা হাইলাইট বেশি? অবশ্যই এইটা হাইলাইট বেশি, তাই না? তো যদি এই দুইটা বুক আপনাকে দেখতে দেওয়া হয়, তাহলে কিন্তু প্রথম নজর যাবে আপনার কোনটা দিকে, এটা দিকে, কারণ হচ্ছে এটাতে হাইলাইট হচ্ছে কালারটা। তো সেমভাবে আপনার যতই বুক আছে এখানে, যদি সবগুলা বুক আপনি দেখেন, সবগুলা বুক যে হাইলাইট এমন না। এই যে এগুলোর মধ্যে হাইলাইট কোনটা? এগুলোর মধ্যে হাইলাইট হচ্ছে এইটা বা এইটা। তার মানে এই 4টা বুকের মধ্যে যেগুলো হাইলাইট হয়, কাস্টমার কিন্তু ওইটার মধ্যে বেশি ফোকাস হয়। এটার মধ্যে সেল হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে আর কি। তো সেটাই। এখন দেখেন হাইলাইট হওয়ার আগের কালারটা, আর এটা হচ্ছে হাইলাইট হওয়ার আগের, আর এটা হচ্ছে হাইলাইট হওয়ার পরের কালার। কোনো চেঞ্জেস মনে হয়? যেমন এই পূর্বের যে ডিজাইনটা ছিল সেটা হচ্ছে এইটা, এইটা ছিল আগের, আর এখন কালার করার পরে এটা হচ্ছে এইটা, একটু হাইলাইট হয়েছে না? জি স্যার। এটা ছিল এটা, পরে হচ্ছে হাইলাইট হচ্ছে এইটা। তার মানে হাইলাইট করার মানে কি? হাইলাইট করার কেন আপনি হাইলাইট করবেন? অ্যামাজনের মধ্যে যে আপনি প্রোডাক্টগুলো দেখবেন, দেখবেন সবগুলা বুক, এখানে অনেকগুলা বুক আছে। এখন কাস্টমার কোন বুকে বেশি ক্লিক করে, যে বুকটা তার চোখে বেশি ফোকাস হয়। এখন কোন বুকগুলা বেশি ফোকাস হয়? যে বুকগুলোতে বেশি হাইলাইট হয়, কালার হাইলাইট হয়। যেমন দেখেন এই যে বুকটা, এই যে প্রাসঙ্গিক আরো যে বুকগুলো আছে, এই যে বুকটা, এই বুকটা কিন্তু কালার না। এই যে সাপোজ দেখেন এই বুক আর এই বুক, এটার মধ্যে কোনটা হাইলাইট বেশি? অবশ্যই এটা হাইলাইট বেশি, তাই না? তো যদি এই দুইটা বুক আপনাকে দেখতে দেওয়া হয়, তাহলে কিন্তু প্রথম নজর যাবে আপনার কোনটা দিকে, এটা দিকে, কারণ হচ্ছে এটাতে হাইলাইট হচ্ছে কালারটা। তো সেম ভাবে আপনার যতই বুক আছে এখানে, যদি সবগুলা বুক আপনি
দেখেন সবগুলা বুক যে হাইলাইট এমন না, এই যে এগুলোর মধ্যে হাইলাইট কোনটা, এগুলোর মধ্যে হাইলাইট হচ্ছে এইটা বা এইটা। তার মানে এই 4টা বুকের মধ্যে যেগুলো হাইলাইট হয় কাস্টমার কিন্তু ওইটার মধ্যে বেশি ফোকাস হয়, এটার মধ্যে সেল হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে আর কি। তো সেটাই। এখন দেখেন হাইলাইট হওয়ার আগের কালারটা, আর এটা হচ্ছে হাইলাইট হওয়ার আগের, আর এটা হচ্ছে হাইলাইট হওয়ার পরের কালার। তো দেখেন আপনারা নিজেই দেখেন পরিবর্তনটা কি আসছে। তো এই ধরনের কভার ডিজাইন যদি আপনি পাবলিশ করতে পারেন বা এই ধরনের কভার ডিজাইন প্রফেশনাল লেভেলের কভার ডিজাইন দিতে পারেন, তাহলে আশা করা যায় এত বুক লাগবে না, কিছু বুক দিয়েও, কম বুক দিয়েও কিন্তু আপনি ভালো কিছু করা পসিবল। আজকে কভার ডিজাইনে কোনো কিছু আপনার মনে হইতে পারে যে কোনো কিছু চেঞ্জেস করলে আরো ভালো হইতো, বা কভারের ডিজাইন আপনার কাছে ভালো লাগে না, এরকম কোনো কিছু থাকলে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এমন কোন ফন্ট অথবা এমন কোন কালার যেটা আমি ইউজ করব কাস্টমার অথবা কিডস অথবা অ্যাডাল্ট সেটি পছন্দ করে, এমন কোন ফন্ট অথবা কালার আছে কিনা? এখন এমন কোন, আপনার প্রশ্নটা আমি বুঝতে পারছি, আপনি প্রশ্ন করছেন যে এমন কোন ফন্টস আছে কিনা যেগুলো কাস্টমার পছন্দ করবেন, তাই তো? জি স্যার। এখন এমন কোন ফন্টস আপনি নিজে খুঁজে বের করতে হবে, এটা তো আপনাকে বলে দিবে না যে আপনি এই ফন্টসটা ইউজ করেন, কারণ কাস্টমারের চাহিদা কিন্তু আপনি বলতে পারবেন না কি কি চাহিদা। মানে আপনাকে রিসার্চ করতে হবে মার্কেটের মধ্যে কাস্টমার কোন কোন ফন্টস গুলা বেশি চলতেছে, কোন কোন ফন্টস গুলা কাস্টমারে পারচেস করতেছে। পারচেস বলতে যেমন এই যে একটু আগে দেখাইলাম যেটা, এখানের মধ্যে যে বুক গুলা বেশি সেল হইতেছে, তার মানে বুঝতে হবে যে তার বুকের মধ্যে যে যাই কিছু ইউজ করছে সবগুলা কাস্টমারের পছন্দ হয়েছে। আর পছন্দ না হইলে কিন্তু তার এটা সেল হইতো না। যেমন এই যে বুকটা 185টা রেটিং হয়েছে, রেটিং গুলো চেক করেন কাস্টমার কোন জিনিসটা ভালো লাগে না। তো প্রথমে বললাম না যে কন্টেন্ট রিসার্চে বললাম না, কোন জিনিসটা ভালো লাগে না এটা দেখেন না, একটু দেখে তো আপনি বুঝতে পারবেন। তো এই যে ফোনসটা, সে ফোনস ইউজ করছে অবশ্যই কিডস ফ্রেন্ডলি ফোনস হয়েছে, অবশ্যই হাইলাইট হয়েছে, না হলে তো কাস্টমার এটা পারচেস করতো না। যেহেতু কাস্টমার অলরেডি পারচেস করে রিভিউ দিচ্ছে, তার মানে এটা এটা প্রুভেন একটা এবং উইনিং ফন্টস, তাহলে আপনি এটা ইউজ করতে পারেন। মানে এরকম রিসার্চ করে বের করতে হবে আর কি। আশা করি বুঝতে পারছেন। আর কোনো কোয়েশন থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ। আসলে এক্সপিরিয়েন্স মানুষের যখন প্রসেস গুলো দেখানো হয় সেটা সবচেয়ে বড় মানে বিষয় হয়ে দাঁড়ায়, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো প্রতিটা কাজের এক্সপিরিয়েন্সে আসলে এই পর্যায়ে মানুষ আসে। তো আমার ভালো লাগলো যে আপনি একটা বুকে তিন চারটা বুক থেকে মানে কোন কোন রিসোর্স গুলো আনতে হবে এটা মাইন্ড মাইন্ড সেট আপ করা, তারপর ওইটা আসলে বুকে সেট করা। আমার কাছে মনে হয় এটা অন প্রসেস এক্সপিরিয়েন্সের বিষয়। এই জায়গায় যখন মানুষ মানে অন প্রসেস কাজ করবে তখন আসলে এই জায়গাটা আসতে পারবে। প্র্যাকটিসের বিষয়, আমি যেটা বুঝলাম আর কি। হ্যাঁ হ্যাঁ। আর আর আরেকটা প্রশ্ন ভাই, জি শোনা যাচ্ছে আমার কথা? জি জি, আমি শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, আপনি যে রিসোর্স গুলা কালেক্ট করছেন এই ফ্রি পিক থেকে, সেম রিসোর্স গুলা কি এআই থেকে, এআই মাধ্যমে ক্রিয়েশন করা কি সম্ভব, বা ইউজ করলে কেমন হয়? সেম রিসোর্স আমি কিন্তু সরাসরি ইউজ করি নাই। আমি প্রথম দিকে আমি যে দিকগুলো দেখাইছিলাম আশা করি বুঝতে পারছিলেন, কারণ হচ্ছে আমি কিন্তু প্রথমে কালারিং পেজ থেকে আমি কনভার্ট করছি কালার ফুল ভেক্টরে। তো আমি সরাসরি কোনো কিছু ইউজ করি নাই। দেখেন এখানে আমি বলে দিছি কিভাবে এটা করছি, একটা মিনিট। না, এটা ক্লিয়ার ভাই। আমার কোয়েশ্চনটা হলো হ্যাঁ, যে সেম তো মানে এখানে আপনি যদি এআই দিয়ে নেন, এআই দিয়ে নিলে অবশ্যই আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে, এমন কাস্টমাইজ করতে হবে যাতে কখনো অ্যামাজন বুঝতে পারে না যেটা এআই দিয়ে মেক করা। আচ্ছা আচ্ছা, ওইটা কি অ্যামাজন কি প্রবলেম হবে যদি ফ্রিতে এআই যে ফ্রি যে ফিচার গুলো আছে? অ্যামাজন প্রবলেম হবে বলতে অ্যামাজনে কিন্তু একটা চেক মার্ক দিয়ে রাখছে, যদি আপনি এআই দিয়ে মেক করে থাকেন তাহলে এখানে চেক মার্ক দিয়ে যান। তো এখানে এমন না যে আপনি চেক মার্ক দিলে যে আপনার বুকটা পাবলিশ হবে না, এমন না, পাবলিশ হবে, কিন্তু ওইটা আপনার হচ্ছে এআই এর একটা ক্যাটাগরির মধ্যে পড়ে যাবে যে আপনি এটা এআই দিয়ে মেক করছেন, ওরা ধরে একটা শিল পড়ে যাবে যে আপনি এটা এআই দিয়ে মেক করা। আর যখন আপনি নিজে ক্রিয়েট করে কাস্টমাইজ করে করবেন আর এআই অপশনে আপনি ক্লিক করবেন না, তাহলে অবশ্যই ওরা ধরে নেবে যে এটা আপনার অন কনসেপ্ট। আচ্ছা আচ্ছা। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি। পেমেন্ট অপশনে পেন ইউর অ্যাড করা ছিল, এখন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দিয়েছি।
তাহলে পেনিয়র কি ডিলিট করে দিব নাকি থাকবে? পেনিওর কি আপনার পেমেন্ট আসছিল? না, এখনো পেমেন্ট আসেনি। পেমেন্ট যদি আসে না তাহলে ওইটা আপনার ডিলিট করে আপনার যে বাংলাদেশি ব্যাংকে অ্যাড করে দিছেন ইন্ডিয়ান। ওটার হ্যাঁ ইন্ডিয়ান হইলে আপনার ইন্ডিয়ান যে ব্যাংকটা অ্যাড করে দিছেন ওই ব্যাংকে ওরা ভেরিফাই করার জন্য আপনাকে 1 সেন্ট বা 2 সেন্ট পাঠাইতে পারে। তো যখন পাঠাবে আপনার অ্যাকাউন্টে ঢুকলে অবশ্যই আপনার এটা ভেরিফাই হয়ে গেছে। না, আপাতত তো দুটোই আছে, এখন কি একটা ডিলিট করে দেব নাকি? একটা অবশ্যই ডিলিট করে দিবেন, যেটা আপনার যদি কোনো কিছু রিকোয়ারমেন্ট চায় তাহলে রিকোয়ারমেন্ট দিবে, তবে একটা ডিলিট করে দেন। আচ্ছা, তাহলে পেনিয়রটা ডিলিট করেই দেই। ওকে। আচ্ছা ভাই, আমার যে কোয়েশ্চেনটা ক্লিয়ার হয়, এখানে এআই এআই ক্রিয়েশন বুক আর ম্যানুয়াল ক্রিয়েশন বুকের মধ্যে মানে অ্যামাজন কি ক্যাটাগরি করে বা সেলিং এর ক্ষেত্রে কি ইফেক্টটা পড়ে? এআই আবার প্রশ্নটা করেন। মানে অ্যামাজনের একটা অপশন থাকে যে এআই জেনারেটর, এখানে ইয়েস অর নো থাকে। মানে এখন এআই যদি দিয়ে আপনি এআই দিয়ে মেক করেন তাহলে তো অবশ্যই এআই এখানে চেক মার্ক দিতে হবে। দেওয়ার পর মানে একজন ম্যানুয়ালি করলো, মানে একই বুক ম্যানুয়ালি একটা মার্কেটে গেল, আবার একই দ্বারা এআই এ মানে মার্কেটে গেল, এখানে মানে তারতম্যটা কি? ম্যানুয়ালি যদি সে কখনো করে থাকে তাহলে এটা তো অবশ্যই এআই তে চেক মার্ক দিবে না, মানে সেলিং এর কারণ ক্ষেত্রে কি, তার তো এটা ওইটা বলতে চাচ্ছিলাম। বুঝিনি। সেলিং এর ক্ষেত্রে বা র্যাঙ্কিং এর ক্ষেত্রে কি ইফেক্ট পড়ে? না না, র্যাঙ্কিং এর সেলিং এর ক্ষেত্রে এখানে কোনো তাদের অ্যালগরিদম যেভাবে আছে ওইভাবেই থাকবে, হ্যাঁ, এখানে এটাই। কোনো পার্থক্য নাই। জাস্ট ওই যে পাবলিশের সময় জাস্ট চেক মার্কটা উঠাই দিতে হয় বা চেক মার্কটা দিতে হয়, এটা পার্থক্য। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আমি মুজিবুর রহমান একটা কথা বলছি। হ্যালো, জি জি বলেন। যে অ্যামাজন কিনলেতে পেয়োনিয়ার দিয়ে আমি অ্যাকাউন্ট করে ফেলছি, কিন্তু কথা হচ্ছে যে এখন ওখানে তো দেখলাম যে একটা অপশন আছে বাংলাদেশি ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করা যায়। এখন কি ওটাকে বাংলাদেশি ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করার কি আমার উচিত হবে? পেয়োনিয়ার তো আছেই, ইয়াতে আছে, আপনি পেয়োনিয়ার আছে। বাংলাদেশে এটা এড করার দরকার নেই, আপনি পেনিওর রাইখা দেন। এটা পেনিওর তখনই আপনি বাংলাদেশি অ্যাড করবেন যখন দেখবেন আপনার পেনিয়ারে কোনো সমস্যা হয়েছে। এর আগে আপনার তো পেনিয়ার যদি অলরেডি ক্রিয়েট করে রাখছেন তাহলে পেনিয়ার রাখেন, সমস্যা নেই। পেয়োনিয়ার তো $25 প্রথমে মনে হয় কেটে নিবে, তো অনেকদিন আগে করছে, হয়তো $25 কেটে নিবে, টাকা আমি লেনদেন করা হয়নি। $25 কেটে নিবে তো ঠিক আছে, কিন্তু যখন আপনার অ্যাকাউন্টে $100 লেনদেন হয়ে যাবে তখন তো আপনি একটা ভার্চুয়াল কার্ড পাবেন। তো ভার্চুয়াল কার্ড সামনে যেহেতু আপনি পেইড মার্কেটিং করবেন চিন্তা করার আছে আপনার, তাহলে অবশ্যই আপনাকে একটা কার্ড প্রয়োজন। তো কার্ড প্রয়োজন হলে তো আপনার পেনিওরটা ইউজ করতে হইতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। আর যদি মনে করেন আচ্ছা যে আমার ডুয়াল কারেন্সি কার্ড আছে আমি এটা ইউজ করবো না তাহলে ডিলিট করে দেন, সমস্যা নেই। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল। জি ভাই বলেন। আমার অ্যামাজন ক্লায়েন্টের বইয়ে A+ কন্টেন্ট আপলোড করা হয়েছে, সেটা অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু ক্লায়েন্ট বলতেছে যে ইউকে থেকে দেখা যাচ্ছে না। আপনি এ প্লাস কন্টেন্ট কি ইউকে এর মধ্যে আপলোড দিছেন নাকি ইউএস এর মধ্যে আপলোড দিচ্ছেন? এটা তো কান্ট্রি সিলেক্ট করে দিতে হয়। ওটা তো ইউএসএ দেওয়া আছে, ওটা কি ইউকে অ্যাড করা যাবে? হ্যাঁ হ্যাঁ, এটা আলাদা করে দিতে পারবেন। এই মানে ওখানে কি আবার নতুন করে পাবলিশ করা লাগবে, না শুধু ইউকে অ্যাড করে দিলেই হবে এডিটে গিয়ে? আপনি নতুন করে পাবলিশ করে ক্রিয়েট করে ওই জায়গায় মার্কেট সিলেক্ট করতে হয়। আপনি মেবি amazon.com দিচ্ছেন, এখন আপনি দিবেন amazon.uk। তাহলে অ্যামাজনও থাকবে, amazon.uk-ও থাকবে? হ্যাঁ, প্রত্যেকটা মার্কেটের জন্য আলাদা আলাদা দিতে হয়। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। আর হচ্ছে আসলে আহ, একটা ক্লাস ওই যে যেহেতু কালারিং বুক নিয়ে কাজ করছি, এখন আরো অন্যান্য নিশ প্রায় 40টার মতো ক্যাটাগরি রয়ে গেছে। 40টার মতো ক্যাটাগরি নিয়ে যদি কাজ করতে হয় তাহলে দেখা যায় এই 10-15 দিন ক্লাসে কিছুই হবে না, 40-50টা ক্লাস লাগবে। তো যেভাবে আমরা কালারিং যে কন্টেন্ট রিসার্চ দেখাইছি সেম ভাবে অন্যান্য নিশেও কিন্তু কন্টেন্ট রিসার্চ করে কাজ করতে হবে। তো যেহেতু আমরা কালারিং করছি সেই সেম ভাবে কিন্তু আপনি যেমন ওয়ার্ড সার্চ আছে, কোর্স ওয়ার্ড আছে, অ্যাক্টিভিটি টাইপের যত বুক আছে সবগুলো কিন্তু আপনি ওইভাবে কন্টেন্ট রিসার্চ করে কাজ করতে হবে। যত কন্টেন্ট রিসার্চ এক্সপার্ট হবেন তত আপনার কন্টেন্ট ভালো হবে। জি, কে বলতে চান কি?
জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আমার একটা ওয়ালাইকুম আসসালাম। আমার একটা বই পাবলিশ করছিলাম, ওই যে টাইটেলের সমস্যার কারণে বইটা ব্লক করে দিছে। এখন মানে ওই বইটা এমনি ঠিক আছে, কোয়ালিটি চেক ঠিক আছে, কভারও ঠিক আছে, ইন্টেরিয়রও ঠিক আছে, জাস্ট টাইটেলের কারণে বুকটা ইয়া করে দিছে, ব্লক করে দিছে। এরপরে আমি আপনার ওই যে প্রসেস অনুযায়ী কাজ করছি, কিন্তু তারা বলছে যে তাদের এটা বহাল রাখবে, মানে এটা ব্লক খুলবে না। এখানে শুনেন, এখানে যদি বহাল রাখে, আমি যে অনেকে আছে ব্লকিং যে ভিডিওটা আছে ওটা দেখে দেখে জাস্ট ইমেল সেন্ড করতেছেন, বা ইমেল সেন্ড করার আগে আপনাকে ইনশিওর করতে হবে যে আপনার বুকে কোনো প্রবলেম নাই, তখনই আপনার বুকটা সে আনব্লক করবে। আপনি সে ব্লক করছে, তার একটা অবশ্য রিজন আছে, কারণ জি জি। আপনার বুকের মধ্যে এমন কি প্রবলেম আছে যেটা সে খুঁজে পাইছে, আপনি খুঁজে পান নাই। ওরা ইমেল করে আপনাকে বলে দিছে যে আপনার এই সমস্যা আছে, তো এই সমস্যার সমাধান করেন, তাহলে তো আপনার হয়ে গেল। এখন ওই সমস্যার সমাধান না করে যদি আপনি তাদেরকে ইমেল করেন, তাহলে কিন্তু ওরা তো আপনার ইমেলে যে আগের মতোই বলবে, আনহোল্ড করে রাখবে সবসময়। বুক তো তো এডিট তাদের করার কোনো অপশন নাই, তাই না? ওই ডিলিট করার অপশন নাই। আপনি নেক্সট টাইম ওই বুকটা পাবলিশ করলে যে প্রবলেমটা করছেন ওই প্রবলেমটা যাতে আর করেন না, ওইটা আবার পাবলিশ করতে পারবেন। মানে ওই যে বইটা পাবলিশ করবো, মানে যে সমস্যা আছে ওইটা মানে ইয়ে করে সলভ বাদ করে। দিয়ে। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস বলে নেই, যারাই আছেন এখানে ভাই, আপনাদের পায়েদের বলি, কখনো আপনারা কোনো কাজ না যায় না, কেডিপির মধ্যে কাজ না যায় না, আপনি আইসা অ্যাকাউন্ট ক্রিয়েট কইরেন না। কারণ আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট কইরা আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হইরা চলে যাবেন, কিন্তু যারা অলরেডি কাজ করতেছে তাদের মধ্যে কিন্তু এটা ইফেক্টটা পড়ে। একটা এমন একটা ইফেক্ট পড়বে, সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে এমনও হইতে পারে সামনে বাংলাদেশের মানুষকে এরা কাজ করার সুযোগও না দিতে পারে। কারণ যে পরিমাণ অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে, কোনো কিছু না বুঝে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাইখে দিতেছে, এবং বুক পাবলিশ করেই সাথে সাথে ব্লক খাইতেছে। তো এই কাজটা মোটেই ভালো না, এই কাজটা মোটেই করবেন না। আগে এক্সপার্ট হন, টোটালি এ টু জেড কাজ জানেন, কাজ শিখেন, দেন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইেন না, ঠিক আছে? জি ভাই, ধন্যবাদ। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে অনেকেই প্রবলেম ফেস করেন। তো প্রবলেম যদি ফেস করার পর যদি আপনি সলভ করতে না পারেন, তাহলে তো আপনি এই কেডিপিতে আপনার জন্য না। আপনি আগে কেডিপির কাজ শিখবেন, একটা প্রবলেমে পড়লে ওই প্রবলেম কিভাবে সলভ করতে হয় ওটা জানবেন, তারপরে আপনি কাউন্ট করবেন, ঠিক আছে? জি ভাই, আর কিছু বললেন কেউ? ভাই সিফাত আছে, সিফাত বলছিল। ওই বইটা এখন মানে পাবলিশ করতে পারবো, সমস্যা নাই। হ্যাঁ, ওই প্রবলেম, যে প্রবলেমটা হয়েছে আপনার, ওটা পাবলিশ করতে পারবেন। আচ্ছা। ভাই আমার লাস্ট দুইটা অ্যাকাউন্ট চলে গেছে, আমি আপনাকে মেসেজ দিছিলাম। থ্যাঙ্কস গিভিং এর একটা বই ছিল, আরেকটাতে হচ্ছে ক্রিসমাসের বই ছিল। দুইটাই ভালো পজিশনে ছিল। থ্যাঙ্কস গিভিং এ অলমোস্ট $1200 মতন আসছিল, কিন্তু অ্যাকাউন্ট যে কেন গেল এটা নিজে বুঝলাম না, মানে কাহিনী কি, কেন গেল। দুইটাই সাপোর্টের গেল, কথা বলছিলেন? আপনি বলছি, কিন্তু সাপোর্ট তো বলতেছে যে অ্যাকাউন্ট ব্যাক দিবেন। মানে ব্যাগ দিবে না, ওদের তো রিজন দেখাইবে কি কারণে আপনার একটা ইয়া হয়েছে। ওরা বলতেছে যে ওই যে কন্টেন্ট গাইডলাইন কি জানি বকর সকর। হ্যাঁ, কিন্তু আমি তো কন্টেন্ট হচ্ছে, ভায়োলেশন। কন্টেন্ট ভায়োলেশন করছেন? আমি তো এই টাইপের কোনো কন্টেন্ট ভায়োলেশন করিনি, আর আমার পিসি ছিল হচ্ছে এটা। রিসেন্টলি একটা প্রবলেম ধরতেছে, এটা হচ্ছে কন্টেন্ট ভায়োলেশন এবং কন্টেন্ট ম্যানিপুলেশন। যারা ম্যানিপুলেট করে তারা কিন্তু ওই বাসটা এখন খাইতেছে। এটা আসলে কি কেন ধরতে পারে? রিভিউর জন্য ধরতে পারে, অথবা অন্য কোনো রিজন? ম্যানিপুলেট বলতে তাদের যে এমন কিছু কাজ করছেন তাদের মানে রুলস এর মধ্যে নাই। আপনি ওই যে আমাদের কিছু পাবলিক আছে রেটিং নেয়, বিভিন্ন জায়গা থেকে রেটিং নেয়, কিন্তু ভেরিফাইড নেয় না, আনভেরিফাইড রেটিং নেয়, যার কারণে এটা হয়ে থাকে বেশি। যেমন বেড রেটিং আসে, বা এমন রেটিং নেয় ওরা বুঝতে পারে যে আপনি রেটিং নিছেন, ওটাকে বলা হয় ম্যানিপুলেট। না, রেটিং না শুধু, আরো আরো বিষয়, আরো কিছু বিষয় আছে যেগুলো র্যাঙ্ক করানোর জন্য অনেকেই অনেক এই পন্থা অবলম্বন করে। এটা সম্পূর্ণ যদি আমাজন বুঝতে পারে তাহলে বাস দিবে। ভাইয়া, জি, অ্যাডস রান করাটা নিজের অ্যাকাউন্ট থেকে করাটা ভালো, নাকি যদি আমি আর কারোর কাছ থেকে নিই সেক্ষেত্রে কি কি হবে? নিজে নিজে সব সময় নিজে করার চেষ্টা করবেন। ভাই নিজের আমার অ্যাকাউন্ট আরেকটা থেকে। বড় কোশ্চেন, সেটা হচ্ছে, আচ্ছা আমি আমার আর্নিং যে আছে, এটাতে আর্নিং সহ অ্যামাজন মাইরা দিল, এটার বিরুদ্ধে কি কোনো অ্যাকশন নেওয়ার পদ্ধতি আছে? অ্যাকশন নেওয়ার তো ওরা যখন আপনি কাজ শুরু করছেন না, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন না, তখন ওদের এগ্রিমেন্টেই বলা আছে যদি আপনার অ্যাকাউন্ট চলে যায় তাহলে কিন্তু ওরা লাস্ট 2 মাসের পেমেন্ট আপনাকে দিবে না।
এখন দিবে না এটা তো হচ্ছে আপনি তো এইগুলো ফইরে ভালোভাবে আপনি ওদেরকে এগ্রি করছেন। আমি আরেকটা পদ্ধতি অবলম্বন করতে চাচ্ছিলাম, আমি হচ্ছে ইউএস এর ল ধরে এটার বিরুদ্ধে একটা অ্যাকশনে যেতে চাইছিলাম। লো না মহালো ধরলেই ভাই কাজ হবে না, কারণ হচ্ছে কি ওদের যে টার্ম এন্ড কন্ডিশন আপনি পরে ভালোভাবে বুঝে এবং এমনকি চেক মার্ক দিয়ে কিন্তু আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। অগাত বুঝছেন কিনা? প্রথম দিকে তারা কিন্তু এগ্রিমেন্ট করে নিচ্ছে আপনার সাথে যে দেখো আমাদের এখানে এগ্রিমেন্ট হচ্ছে এরকম, যদি আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয় তাহলে আমরা এই পেমেন্ট গুলো আমরা দিব না। তখন আপনি সবকিছু বুঝে পড়ে কিন্তু ওরা বলছে যে আপনি এগ্রি থাকেন তাহলে এগ্রিতে ক্লিক করে পরবর্তী স্টেপে যান। ঠিক আছে, আপনার কথা। ওকে, ধন্যবাদ। এটা হচ্ছে একটা ডকুমেন্ট যে ওদের সাথে এগ্রিমেন্ট করলেন আপনি। এখন আমি এসে যদি বলেন যে আমাকে পেমেন্ট দাও, ওরা তো বলবে আমরা তো আগে তো আমার কাছে এগ্রিমেন্ট করে নিছি। তো আর কোনো কোয়েশন থাকলে করেন, না হয় আমরা ক্লোজ করবো আর কি। আচ্ছা, এখন আজকের কভার ডিজাইন তো আপনারা সবাই ফিডব্যাক দিলেন না, আপনারা কভার ডিজাইন দেখে দেখে একজনের মানে এক একজনের এক একটা ওপিনিয়ন দেন, কোন জায়গায় কি ভুল হয়েছে, কোনটা আপনার কাছে ভালো লাগছে দেখে আপনারা বলেন, তাহলে বুঝতে পারবো আপনার কভারটা বুঝছেন। এক একজন বলেন যে আমার এই কভারের মধ্যে এই জিনিসটা ভালো লাগছে বা এই জিনিসটা ভালো লাগে নাই, বলেন কি? অ্যানিমালস এর ফন্ট কালার চেঞ্জ করতে হবে, নিচে একটা শ্যাডো দিলে ভালো লাগবে, ওটা একটু 3D ভাব নিয়ে আসতে হবে, তারপর হচ্ছে আর অনেক কিছু করা যাবে। আচ্ছা, করা যাবে, কিন্তু বাট ওই নিশে যাতে আপনার যে অডিয়েন্স গুলো আছে বা ওই নিশে যারা আপনার কম্পিটিটর যারা আছে, তো তাদের চাইতে ভালো হয়েছে কিনা। যদি আপনি এই মার্কেটে, হ্যাঁ এই মার্কেটে আপনার ভালো সেল পাইতে হয়, তখন আপনার চেষ্টা করবেন যে ওই মার্কেটে যারা ভালো সেল পাইতেছে তাদেরকে আপনাকে অবশ্যই টপকে দিতে হবে, কারণ ভালো সেল পাওয়া পসিবল না যখন আপনি হ্যাঁ যেহেতু এখন যেহেতু অপিনিয়ন আছে একটু কোশ্চেন করি, সেটা হচ্ছে ওল্ড অ্যাকাউন্টে প্রাইস চেঞ্জ করা যায়, কিন্তু আপনার নতুন অ্যাকাউন্টে প্রাইস চেঞ্জ করা যায় না। এখন ওল্ড অ্যাকাউন্টের মধ্যে তারা কিন্তু ট্রাস্টেড বেশি রাখে আর কি। আচ্ছা, কিন্তু আপনার হচ্ছে ওল্ড অ্যাকাউন্টে আমি অ্যাপ্লাই করছি, ওল্ড অ্যাকাউন্টে হচ্ছে যদি এআই কন্টেন্ট থাকে সেক্ষেত্রে হচ্ছে প্রাইস আপডেট করলে বই ব্লক করে, আর যদি হচ্ছে আপনার ওই নর্মাল কন্টেন্ট থাকে মানে ভেক্টর বেস কন্টেন্ট সেক্ষেত্রে ব্লক করে না। এখন এই হচ্ছে মানে এটা কি কোনো ব্রেকিং সিস্টেম করা যায়? যেমন তাহলে কিন্তু বই র্যাঙ্ক করানো সহজ হবে, যেমন হচ্ছে প্রাইস কম দিয়ে বই র্যাঙ্ক করানো সহজ, কিন্তু প্রাইস বেশি দিয়ে বই র্যাঙ্ক করানো খুব কঠিন। ঠিক আছে, আপনি যেটা প্রশ্ন করছেন এটা তো আমি এখনো পেস করি না, আমার তো নিউ অ্যাকাউন্ট গুলো অনেকগুলোই আছে, এগুলোতে কাজ করা হইতেছে, প্রাইস লো দিয়েও কাজ করা হইতেছে, সব মানে যে কোনো ভাবে কাজ করা হইতেছে, কিন্তু ব্লক তো হচ্ছে না। তো আপনার যে প্রবলেম সেটা হচ্ছে হইতে পারে, সবার তো একরকম না। তো আমার এটা হচ্ছে না যেহেতু যে আপনার হওয়ার কথা না, তবে যদি হচ্ছে আপনার এই বিষয় নিয়ে হয়তো আরো ডিপলি রিসার্চ করতে হবে আর কি আপনার ঠিক আছে, কেন হচ্ছে আপনার এটাই। আমি নতুন আচ্ছা একটা অ্যাকাউন্ট করব, এটা বই দেব। শিওর। আচ্ছা, পরবর্তীতে আরো যদি আপনারা বলেন যে কভার সম্পর্কে অপিনিয়ন বলে দিতে পারেন, মানে আপনার কোন দিকটা ভালো লাগছে সেটা বলতে পারেন। ডিজাইন করলে শুনেন, ডিজাইন করলে এই কভারটা নিয়ে যারা 2 ঘন্টা ডিজাইন করি তাহলে আরো সুন্দর করতে পারবো। যত সময় দিয়ে ডিজাইন করবেন তত আরো সুন্দর করা পসিবল। ঠিক আছে, তাহলে যেহেতু আর কোনো কোয়েকশন নাই, তাহলে আমরা এখানে সাদিকুর ভাই ভাই আমি আপনি একটু কি কথা বলবেন? বলতে যাচ্ছিলাম। জি জি। বিষয় হচ্ছে আমরা আজকে যেটা দেখলাম আপনার কভার ডিজাইনটা, তো কভারের মধ্যে যে টাইটেলটা ইউজ করা হলো, হ্যাঁ, তো এটা যদি কোনো কারণে অন্য কারো বুকের সাথে মিলে যায় সেক্ষেত্রে সমস্যা হবে কিনা? না না, সমস্যা হবে না, তবে দেখতে হবে আগে ওটা কি ট্রেডমার্ক আছে কিনা। যদি ট্রেডমার্ক থাকে তাহলে সমস্যা হবে, আর যদি ট্রেডমার্ক না থাকে কোনো সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা। আরেকটা বিষয় হচ্ছে এনিমেলটা যেটা ভেক্টর থেকে আপনি কালারিং ভেক্টর থেকে যে কালারফুল করলেন আর কি, হ্যাঁ, এইটা যদি একটু দেখাতেন। আচ্ছা, একজন ভাবি ভাই বলতেছিলেন, দেখুন ভাই নামটা কি, মিফতাহুল জান্নাত, ভেক্টর গুলো কিভাবে কালেক্ট করছেন। ভেক্টর গুলো তো ফ্রি পিক থেকে কালেক্ট করা তো। আচ্ছা, মিউট থেকে আমি বলতেছি, ভেক্টর গুলো ফ্রি পিক থেকে কালেক্ট করা তো। তো এই যে আমি প্রথমে বলে দিলাম কিভাবে কালেক্ট করতে হয়।
আচ্ছা, লাস্টে যে ভাই প্রশ্ন করলেন সেটা হচ্ছে এটা ভেক্টর গুলো কিভাবে করে নিছি, জাস্ট আমি এটা দেখাইতেছি। যেমন আমি এই যে ভেক্টরটা, আমি এটা আগে প্রথম নিছিলাম কালারিং পেজ, এটাকে বের করে নিয়ে আসি। এই যা, এটা কিভাবে করলাম, এটা হচ্ছে বর্তমানে একটা লাইন আর্ট। তো লাইন আর্টের পিছনে যদি আমি একটা শেপ দিই, সাপোজ আমি এটা পিছনে ফেলাই দিলাম, এটা শেপ দিলাম হোয়াইট কালারের। হোয়াইট কালার দেওয়ার পরে এটাকে আমি পাথফাইন্ডার কই, পাথফাইন্ডার নাই, নিয়ে আসে পাথফাইন্ডার। পাথফাইন্ডার দিয়ে আমি সবগুলোকে আমি ডিভাইড করে নিলাম। ডিভাইড করার পরে আমি এটা আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পরে এটাকে ডিলিট করে দিলাম। প্রত্যেকটা ভিতরে শেপ আছে। তো জাস্ট আমি ডিটেল সিলেকশন টুল দিয়ে এটাকে ধরলাম, ধরার পরে এটাকে কালার করলাম, ওকে, পরে এটাকে ধরলাম, এটাকে ধরলাম, ধরার পরে এই যে কালার দিলাম, পিক করলাম, ওকে, এটাকে ধরলাম, জাস্ট পিক করলাম। এই সেম ভাবে কাজ করছি আর কি। এটা ভাই বুঝতে পারছেন? যে অল্প সময়ের কাজগুলো। জি ভাই। ঠিক আছে, তাহলে আমরা এখানে ক্লোজ করবো, যেহেতু আর আমার কোনো যে কোয়েশ্চেন কোয়েশনটা নেই। ছিল গতদিনের কোয়েশন, আমি মানে করতে পারি, আনসারটা পাই না সময়ের কারণে। আচ্ছা, কপিরাইটের জি, যে অ্যামাজনের কপিরাইটের যে ক্লেমটা, ওইটা আসলে অ্যামাজন করে না, থার্ড পার্টি যার যার এই রিসোর্সে মানে মানে নোটিস করে অ্যামাজনকে, কিভাবে মানে কপিরাইট ক্লেমটা কিভাবে হয়, এটা প্রসেসটা কি? কপিরাইট ক্লেম হচ্ছে আপনার যদি কোনো জিনিস মনে হয় যে এটা অন্য কেউ কপি করছে, তখন আপনি কপি করতে মানে রিপোর্ট করতে পারবেন, আপনার বুক সম্পর্কে রিপোর্ট করতে পারবেন। আর একটা হচ্ছে ট্রেডমার্ক, যেগুলো ট্রেডমার্ক করাই থাকে, তাহলে ওদের একটা অ্যালগোরিদম আছে, অটোমেটিকলি ওরা ধরে নেয় যে এটা ট্রেডমার্ক, রোবটে ধরে নেয় ট্রেডমার্ক, তখন এটাকে অটোমেটিকলি তারা ব্লক করে দেয়। তো যখন কেউ রিপোর্ট করে, কপিরাইট নিয়ে রিপোর্ট করে, তখন কিন্তু অ্যামাজন এমনিতে ধরে না, কেউ যদি রিপোর্ট করে তাহলে সে ধরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ওই রিসোর্স কি অ্যামাজনেই থাকতে হয় নাকি? মানে মনে করেন শাটারস্টকে বা এই ফ্রি পিকে একটা এক্সাম্পল, ফ্রি পিকে বা শাটারস্টকে একজন মানে একটা মানে রিসোর্সটা নিয়ে আসলো উইদাউট এখন প্রিমিয়াম। এখন আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করলেন, যেমন এই যে আজকে যেটা দেখাইলাম, এই প্রোডাক্টটা নিয়ে কাজ করলেন। এই প্রোডাক্টটা আপনি প্রথম কাজ করলেন, আপনি কেডিপির মধ্যে আপলোড দিলেন, ঠিক আছে। কিন্তু অন্য একজন ভাই ওই সেম প্রোডাক্ট সে শাটার স্টকে দিয়ে রাখছে 1 সপ্তাহ আগে, তাহলে এটা কপিরাইট হয়েছে তার। যে 1 সপ্তাহ আগে দিছে সে, তার এটা কপিরাইট পড়ে গেছে। কারণ সে যখন ক্লেম করবে বা রিপোর্ট করবে, তখন অ্যামাজন দেখবে সে ওই ভেক্টরটা আগে মানে কে আগে পাবলিশ করছে, যে আগে পাবলিশ করবে তার কপিরাইট। আমাদের মধ্যে সেম ভাবে যে আগে কাজ করবে তার কপিরাইট। আচ্ছা, বুঝতে পারছি বিষয়টা। মানে এখানে তার প্রথম কথা হলো যে থার্ড পার্টি যদি ক্লেম করে তাহলে অ্যামাজন বিষয়টা নেই কপিরাইটের ক্ষেত্রে। আর ট্রেডমার্ক তো হ্যাঁ, সেট আপ করা থাকে অ্যালগরিদম, মানে প্রথম দিকে অ্যালগরিদম ওইটা তারা নিজে থেকে নেয়, মানে অ্যাকশনটা নেয়। তো আমি যেটা বুঝলাম, কপিরাইটের ক্ষেত্রে যদি থার্ড পার্টি ক্লেম করে তাহলে অ্যামাজন এটা আনমোলে নেয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি। থ্যাংক ইউ। ওকে, ওকে, তাহলে আমরা এখানে ক্লোজ করব, আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে। আর আমাদের নেক্সট ক্লাস কি হবে আমরা গ্রুপে জানিয়ে দেব। টাইটেল, সাবটাইটেল এগুলো নিয়ে ইনশাল্লাহ সামনে হয়তো হইতে পারে ক্লাস। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি একটু বলতে যাচ্ছিলাম। জি, বলেন। হ্যাঁ ভাইয়া, ওই যে ট্রেডমার্ক আমরা